নমস্কার। ভালো আছেন নিশ্চয়ই। আর যদি ভালো না থাকেন, টুক করে এক্ষুনি এই গল্পটা শুনে নিন। শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের মাসির বাড়ি। ভালো হয়ে যাবেন। শুরু করছি। নবাবগঞ্জে পৌঁছে সে শুনল মাদলপুরের শেষ বাস সন্ধেবেলা ছেড়ে গিয়েছে। রাতে ওদিকে যাবার যানবাহন বলতে কিছু নেই। শুনে অগাধ জলে পড়ল গয়ারাম। ট্রেনটা 3 ঘন্টা লেট না করলে এতক্ষণে তার মাসির বাড়িতে পৌঁছে বিকেলের ফলার সেরে ওঠার কথা। খিদেও বড় কম পায়নি। মাত্র 22 বছর বয়স। গোবিন্দপুর গাঁ থেকে টানা 3 মাইল হেঁটে এসে ট্রেন। রাস্তায় একটু বাদাম ভাজা ছাড়া আর কিছুই জোটেনি। পয়সা বেশি নেই ও সঙ্গে। রাস্তায় চোরে ডাকাতে কেড়ে নেবে বলে মা রাস্তার খরচটুকু ছাড়া আর মাত্র কটা টাকা দিয়েছেন। অবশ্য মাসির বাড়ি পৌঁছে গেলে আর চিন্তা নেই, কিন্তু পৌঁছনো নিয়েই চিন্তা। তার মাস্তুতো দাদা কালী শঙ্করের বিয়ে। কাল ভোরবেলা বরযাত্রীরা বর নিয়ে রওনা হয়ে যাবে। কালিদার ভাবি শ্বশুরবাড়ি নাকি 1 বেলার পথ। খানিকটা নৌকোয় গিয়ে তারপর হাঁটা পথ। অবশ্য বরযাত্রীদের জন্য গরুর গাড়ি আর বরের পালকিও থাকবে। আর বরযাত্রী যাবার জন্যেই তাড়াহুড়ো করে আসা। মাসি পই পই করে আসার জন্য চিঠি লিখেছেন। কিন্তু গয়ারাম এখন করে কি? নবাবগঞ্জ জায়গা মন্দ নয়। দোকান বাজার আছে, স্টেশন আছে, পোস্ট অফিস আছে। মাদলপুর অবশ্যই নিকষি গাঁ। নবাবগঞ্জ আর মাদলপুরের মাঝখানে একখানা পেল্লায় জলা জমি আছে। লোকে বলে পেতনির জলা। ভূত প্রেতের কথা ছেড়ে দিলেও এই শীতে সন্ধ্যের পর রোজই বাঘ বের হয়। কমলপুরের জঙ্গল থেকে বুনো কুকুরের ঝাঁকও কখনো কখনো হানা দেয়। তারা বাঘের চেয়েও ভয়ঙ্কর। বাজারের প্রান্তে অশ্বত্থ গাছটার তলায় বাঁধানো চাতালে বসে গয়ারাম যখন 7-5 ভাবছে, তখনই হঠাৎ টের পেল চাতালের ওদিকটায় অন্ধকারে বসে দুটো লোক গভীর শলা পরামর্শ করে চলছে। দু একবার গুণময় রায় আর মাদলপুর শব্দগুলো কানে এলো। সে একটু উৎকর্ণ হয়ে শুনতে লাগলো। একজন বলল, শোন পচা, বুক ঠুকে কাজটা করে ফেলতে পারলে আমাদের আর চিন্তা নেই। ধর, যদি গয়না বেচে 20-30 হাজার টাকা পেয়ে যাই, তাহলে এই দুজনে মিলে নবাবগঞ্জে মনোহারি দোকান দেবো। এটা কথা দিচ্ছি। আর জীবনে চুরি চচ্চুরি করবে না, এই একবারটি ছাড়া। হ্যাঁ, দেখ গদা, আমি না এই জীবনে কখনো ওসব করিনি রে। ওসব করলে ভগবান পাপ দেয়। হা, বলছি তো, এবারকার মতো পাপটা করে ফেলে একটা প্রায়শ্চিত্ত করে নিলেই হবে। ওরে, ভগবান তো পাপীদের জন্যেই আসেন, তাই না? তাই তো বলে পতিত পাবন। হুম। আম, যদি ধরা পড়ে যাই, আরে সে ভয় নেই। বিয়ে বাড়ি বলে কথা, লোকজনের যাতায়াত তো লেগেই আছে। ডেকোরেটরের লোক, জেনারেটরের লোক, আর না হয়তো রান্নার জোগালি। যা হোক, একটা বেগ ধরে নিলেই হবে, বুঝলি? আর এই দেখ, 4 মাইল তো মোটে রাস্তা। টুক করে কাজটা সেরে ফিরে আসবো। এরা তার মাসির বাড়িতে চুরি করবার মতলব আঁটছে দেখে গয়ারাম খুশি হলো। তার মানে এরা এলাকার ছেলে, সুতরাং পথ ঘাট চেনে। তাছাড়া পথের সাথীও পাওয়া যাবে। গয়ারাম এপাশ থেকে একটু গলা খাঁকারে দিয়ে বলল, ভাড়া একটু আনাড়ি মনে হচ্ছে। ছোকরা দুজন তার দিকে ফিরে চেয়ে বলল, হ্যাঁ, এই তুমি কে? হ্যাঁ, এখানে কে? গয়ারাম হাতে হাত ঘষে বলল, দাশরথী পয়মালের নাম জানা আছে? পচা আর গদা তাড়াতাড়ি উঠে এসে তার দুপাশে জেঁকে বসে বলল, হ্যাঁ, না ভাই না, তিনি কে? হ্যাঁ, তিনি কে? এ লাইনে তিনি শেষ কথা গো।
অত বড় গুণী এ লাইনে আর নেই। ওই কুঞ্জপুরের কাছে থাকেন, একেবারে সাধু সন্তের মতো জীবন ওনার। পাপের টাকা ভোগ করেন না, বিলিয়ে দেন। আর তার ছেলেরা অবশ্য ওই কর্ম করে খাচ্ছে। পচা বলল, হ্যাঁ বটে, কিন্তু ভাই তুমি তো এ তল্লাটের লোক নও, হ্যাঁ? কি মতলবে উদয় হয়েছ? আমাদের কি তল্লাট বলে কিছু আছে গো? পেটের ধান্দায় ঘুরে বেড়াতে হয়। তবে হ্যাঁ, দাশরথি পয়মালের চেলা তো আমি, পেটে বিদ্যেটা আছে, ওই জন্য অসুবিধা হয় না। গদা খুব আহ্লাদের সঙ্গে বলল, "হ্যাঁ, এই তোমার মতোই একজন সঙ্গীকে আমরা খুঁজছি। আজ রাতে মাদলপুরের একটা বিয়ে বাড়িতে একটা বড় দাও আছে। শুনেছি মেলা গয়নাগাটি আর টাকা পয়সার ব্যাপার আছে।" গয়না খুব একটা আগ্রহ দেখালো না। ভাবখানা ছোটখাটো কাজে তার গা নেই। বলল, হুম, তা ছেলের বিয়ে না মেয়ের বিয়ে? ছেলের বাড়িতে তো বিশেষ গয়নাগাটি থাকবার কথা নয়, মেয়ের বাড়ি হলেও না হয় কথা ছিল। পচা মাথা চুলকে বলল, হ্যাঁ, ছেলের বাড়ি বটে। তবে হ্যাঁ, গুণময় রায় ব্যাংক থেকে 5 লাখ তুলেছে, আর মদন শেখরাকে বিস্তর গয়নার বরাত দিয়েছে, এটা পাকা খবর গো। গয়রাম বলল, হুম, রাস্তা চেনো? শুনেছি মাদলপুর যেতে বড় একটা জলা পড়ে। আহ, ওসব তোমাকে ভাবতে হবে না, রাত বিরেতে আমাদের ওদিকে প্রায়ই যাতায়াত করতে হয়, তুমি চিন্তা করো না। গয়ারাম নিশ্চিন্তে শ্বাস ফেলল। যাক বাবা, 4-5 মাইল রাস্তা যে এই অন্ধকারে একা ঠেঙাতে হবে না, এটাই যথেষ্ট। এইসব ভাবতে ভাবতেই গয়ারাম বলল, হুম, তা না হয় হলো, কিন্তু পেটে যে ছুঁচো ডন মারছে গো, খালি পেটে কি আর হাত পা সচল থাকে? এবার গদা বলল, আরে এই বাজারেই তো আমার পিসেমশাইয়ের পাইস হোটেল, আমি তো এবেলা ম্যানেজারি করছি, খাওয়ার আর ভাবনা কি। গয়ারাম ফের আরামের শ্বাস ছাড়ল। ভগবান আজ একেবারে ছপ্পড় ফুঁড়ে দিচ্ছেন। খাওয়াটাও মন্দ হলো না। ডাল ভাত আর নিরামিষ তরকারি, সঙ্গে 1 বাটি মাংস। চেটে পুটে খেয়ে তিনজনে রওনা হয়ে পড়ল। ভূতনির জলা মাঠ ঘোর ও অন্ধকার, তবে পচা আর গদা পথঘাট ভালোই চেনে। ঝোপ জঙ্গলের মধ্যে দিয়ে আঁকাবাঁকা রাস্তায়, ডাঙা জমি দিয়ে দিব্যি যাচ্ছে, পেছনে পেছনে গয়ারাম। কিন্তু খানিকটা হাঁটার পরেই গয়ারাম শুনতে পেল অন্ধকারে এই নির্জন পথে তারা ঠিক একা নয়। আশেপাশে যেন আরো লোকজন চলছে, তাদের ফিসফাস কথাবার্তাও শোনা যাচ্ছে বলে মনে হলো যেন। গয়ারাম একটু ঠাহর করে ব্যাপারটা বোঝবার চেষ্টা করলো, এবং একটু বাদেই শুনতে পেল 10 তফাতে বাঁ ধারে এক বুড়ো মানুষের কাশির শব্দ। তারপরে ঘর ঘরে গলায় কেশো লোকটা কাকে যেন বলল, বুঝলি গাব্বু, এই কাশির জন্যেই চুরি করা ছাড়তে হয়েছিল রে আমাকে। চোর কাশলেই সর্বনাশ, অথচ আজকের এমন দাওটাই কি ছাড়া যায় বলতো? আহা, তোমার ভেতরে যাবার কি দরকার? তুই বাইরে বসে ওই কাজের লোকেদের সঙ্গে গপ্পসপ্প করো, আমি ভেতরে ঢুকে কাজ সেরে আসবো। হ্যাঁ, গুণময় রায়ের বাড়ির আনাজ কানাচ আমার চেনা। গয়ারাম প্রমাদ গণল, তার মানে পচা আর গদাই শুধু নয়, আরো নিশি কুটুমরাও তার মাসির বাড়ি যাচ্ছে। কয়েক কদম এগোতে না এগোতেই পেছন থেকে কয়েক জোড়া পায়ের দৌড়ের আওয়াজ পেল গয়ারাম। তার ডান দিক দিয়ে মাত্র 4-5 হাত তফাতে গোটা কয়েক ছোকরা গোছের লোক ছুটে গেল। পেছনের জন একটু উঁচু গলায় বলল, মাদলপুলের শীতলা তলায় গুণময় রায়ের বাড়ি, বুঝলি তো, ভুল বাড়িতে ঢুকিস না কিন্তু। তারা ছুটতে ছুটতে এগিয়ে গেল। পচা থমকে দাঁড়িয়ে বলল, এটা কি হচ্ছে বলো তো? গয়ারামও অবাক।
বলল, হ্যাঁ, তাই তো। এরা কারা? আহ! এই বুড়োটা তো পুরনো চোর কাশি, সঙ্গে ওর নাতি গাব্বু। আর ওই যারা ছুটে গেল না, তারা পোড়া গাছতলার নন্দকিশোর সংঘর ছেলে। সব কটা চোর। গদা বলল, ইরে, সর্বনাশ! তাহলে আমাদের কি হবে? এই চল, 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 পা চালিয়ে চল। পচা বলল, হ্যাঁ, দৌড়তে হবে, নইলে পারবো না। তিনজনে যথেষ্ট বেগে দৌড়তে লাগলো। আশ্চর্যের বিষয়, দৌড়তে দৌড়তে আরো তিনটে দলকে একে একে ছাড়িয়ে গেল তারা, কিন্তু চতুর্থ দলটাকে পারল না। হঠাৎ পটাপট ল্যাং মেরে তিনজনকেই ফেলে দিল জনাদশেক চোরের একটা দল। মুখে টর্চ মেরে একটা লোক বলল, এই খবরদার, আমাদের টেক্কা দেওয়ার চেষ্টা করলে লাশ পুঁতে দেব। শোন, আমরা গিয়ে আগে চেঁচে পুঁচে নিই, তোরা পরে প্রসাদ পাবি। তিনজনে চি চি করতে লাগলো পড়ে থেকে। ঘন্টা দেড়েক বাদে যখন সব পেরিয়ে তারা মাদলপুর পৌঁছলো, তখন তাদের দম বেরিয়ে যাবার অবস্থা। কিন্তু মাদলপুরে পৌঁছে তাদের চক্ষু চড়ক গাছ। রাত ৯টা বেজে গিয়েছে। এই সময় তো গাঁ-গঞ্জের লোকের নিশুত রাত। কিন্তু কোথায় কি? গাঁয়ে ঢোকার মুখেই বটতলায় বেশ কয়েকটা হ্যাজাক জ্বলছে, আর সারি সারি টেবিল চেয়ার পেতে গাঁয়ের ছেলে ছোকরারা বসে কিসের যেন টিকিট বিক্রি করছে। বিভিন্ন টেবিলের সামনে লাইন দিয়ে দাঁড়িয়ে অনেক লোক টিকিট কাটছে। গয়ারাম অবাক হয়ে একজনকে জিজ্ঞেস করলো, এই কিসের লাইন দাদা? ও সব চোরেদের লাইন। হ্যাঁ? এ, কেন? কেন চোরের আবার লাইন কিসের? আহা, গুণময় বাবুর ছেলের বিয়ে শুনে চার দিক থেকে চোরেরা হাজির হচ্ছিল তো। নানা রকম ভেগ ধরেই আসছিল, আর ধরা পড়ে বেটাইও হচ্ছিল। কিন্তু গুণময় বাবুর দয়ার শরীর তো, তাই তিনি বললেন যে, ওরে বাপু, চোরেদেরও তো করে খেতে হবে। চুরি করতে চায় তো করুক না, তবে হ্যাঁ, বিশৃঙ্খলা যাতে না হয় তাও দেখতে হবে। তাই আমরা এই টিকিটের বন্দোবস্ত করেছি। ২ টাকার টিকিট কাটলে চুরি করার জন্য ১ ঘন্টার সময় পাওয়া যাবে। তবে হ্যাঁ, চুরির সময় ধরা পড়লে ৫ টাকা ফাইন। পচা আর গদা করুণ মুখে বলল, হ্যাঁ, এই আমরা কি পারবো? কত বড় বড় নামজাদা সব চোরেদের দেখতে পাচ্ছি। গয়ারামও বলল, হুম, তাই তো হে। অগত্যা টিকিট কেটেই তারা তিনজনে গিয়ে গাঁয়ে ঢুকলো। গিয়ে দেখে গুণময় বাবুর বাড়ির সামনেও বেশ লম্বা লাইন। বাড়ি না বলে প্রাসাদ বলাই ভালো। পেল্লায় বাগান, ২ মহলা বাড়ি, চারদিকে দাস দাসী লোক লস্করের অভাব নেই। চোরেদের সঙ্গে লাইন দিয়ে নিজের মাসির বাড়িতে ঢুকতে গয়ারামের প্রেস্টিজে লাগছিল, কিন্তু উপায়টাই বা কি? সুতরাং পচা আর গদার পিছনে সেও লাইনে দাঁড়িয়ে দেখতে লাগলো। একটা ছোকরা চোর একটা শসা আর একটা পাতিলেবু চুরি করে বেরিয়ে এলো। একজন আধবুড়ো লোক একটা পুরনো গামছা পেয়ে সেটা পতাকার মতো নাড়তে নাড়তে বিদায় হলো। একজন একটা নারকেল পেয়ে সেটাকেই চুমু খেয়ে সবাইকে হাত উঁচু করে দেখালো। একজন পেয়েছে এক মুঠো কাঁচা লঙ্কা, তার মুখখানা ভারী বেজার। বুড়ো চোর শশীপদ এখন চোখেও কম দেখে, কানেও কম শোনে। সে একগাছা ঝাঁটা হাতে বেরিয়ে এসে বিড়বিড় করতে করতে খুঁড়িয়ে খুঁড়িয়ে বাড়ি মুখো রওনা হলো। তবে এর মধ্যেই এক ছোকরা চোর একখানা তাঁতের শাড়ি বগলে নিয়ে হাসতে হাসতে বেরিয়ে আসতেই পচা বলল, এই ওই দেখো, ওই দেখো, ও হচ্ছে ৫টা গাঁয়ের মধ্যে সবচেয়ে প্রতিভাবান চোর, ওর নাম ফটিক। এরমভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেক কিছু দেখার পর ঘণ্টাখানেক বাদে তাদের পালা আসতেই তিনজন হুড়মুড় করে ঢুকে পড়ল বাড়ি ঘর দেওয়ালের মধ্যে। সামনেই মেসোমশাই গুণময় রায়কে দাঁড়িয়ে থাকতে দেখে গয়া তাড়াতাড়ি গিয়ে প্রণাম করল।
কিন্তু গুণময়বাবু তাকে মোটেই পাত্তা দিলেন না, উল্টে বললেন, অতি ভক্তি চোরের লক্ষণ। মেসোমশাই, আমি গয়ারাম। আয়ারাম গয়ারামদেরই তো দেখছি রে বাবু। ভাগ্য ভালো, ঠিক এই সময় মাসি কি একটা কাজে মেশোকে ডাকতে এসেছিলেন। গয়ারাম চেঁচিয়ে উঠল, মাসি! মাসি হাঁ করে তার দিকে একটু চেয়ে থেকে বললেন, মরণ, তুই এই চোরেদের দলে কেন রে মুখ পোড়া? তোর চেহারাটাও তো চোর চোর দেখাচ্ছে। আয় আয় ঘরে আয় বাবা, মুখখানা তো একদম শুকিয়ে গেছে রে। পচা আর গদা গয়ারামের কাণ্ড দেখে হাঁ। পচা বলে উঠল, সে কি হে ভায়া, তুমি চোর নও? ভারী লজ্জা পেয়ে গয়ারাম আমতা আমতা করে বলল, মানে ইচ্ছে যে ছিল না তা নয়, তবে এই যাত্রায় আর হয়ে উঠলো না, বুঝলে ভাইরা, তোমরা বরং চেষ্টা করে দেখো। পচা আর গদা ভারী দুঃখিত হয়ে তার দিকে চেয়ে রইল। গদা বিড়বিড় করে বলল, নেমো খারাপ কাকে বলে। গল্পটা এখানেই শেষ। আপনার কিরকম লাগলো সেটা জানালে, আর যদি আপনার কোনো সাজেশন থাকে সেটা নিচের কমেন্ট বক্সে জানালে আমাদের খুব ভালো লাগবে, সুবিধা হবে। আর যদি এখনও চ্যানেলে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে ঝটপট সাবস্ক্রাইব করে ফেলুন আর ভিডিওটা লাইক করে ফেলুন। খুব শিগগিরই আসছি নতুন গল্প নিয়ে। ধন্যবাদ।